জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জিকে এবং জিএস থেকে গুরুত্বপূর্ণ 34টি প্রশ্ন দেখব। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই 34টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আজকের দেখো কী দেওয়া রয়েছে। সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় কবে যুক্ত হয়? সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় কবে যুক্ত হয়? দেখো নিচে 4টি অপশান দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 3 থেকে 4 সেকেন্ড করে সময় দিচ্ছি। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা কমেন্ট করে উত্তরটা করে জানিয়ে দিতে পারো। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলো কিন্তু যুক্ত হয়। এবং তার সাথে মনে রাখবে এই যে 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু মিনি সংবিধানও কিন্তু বলা হয়। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে তাপের পরিমাপের একক কোনটি? তাপের পরিমাপের একক কোনটি? নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান এ জুল হচ্ছে কিন্তু তাপের পরিমাপের একক। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং বাকি যে অপশানগুলি রয়েছে, কেলভিন দেখো, কেলভিন হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। এবং এই যে অ্যাম্পিয়ার এটি হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের একক। এবং এই যে ভোল্ট যে রয়েছে এটি বিভব পার্থক্য পরিমাপের একক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো আমাদের যে টোডো উপজাতির প্রধান আবাসস্থল কোথায়? টোডো উপজাতির প্রধান আবাসস্থল কোথায়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে টোডোরা এরা হচ্ছে কিন্তু ভারতের একটি গুরুত্বপূর্ণ আদিবাসী গোষ্ঠী এবং এরা কিন্তু তামিলনাড়ু যে নীলগিরি পর্বত রয়েছে সেখানে কিন্তু এরা বসবাস করে। অর্থাৎ অপশান বি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখো একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের জন্য যে বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে রয়েছেন? বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে রয়েছেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বর্তমানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হচ্ছে কিন্তু রথীন্দ্রনাথ বসু। অর্থাৎ অপশান সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি হচ্ছে 15ই মে 2026 সালে কিন্তু তিনি এই পদে কিন্তু নিয়োজিত হন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে কিন্তু অপশান ডি, অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কলি কোন রাজ্যের লোকনৃত্য? কলি কোন রাজ্যের লোকনৃত্য? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে কলি এটি হচ্ছে কিন্তু মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 44তম অনুচ্ছেদে কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ অপশান বি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতা হচ্ছে কিন্তু 8586 মিটার। অর্থাৎ অপশান ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে তোমরা মনে রাখবে এটি হচ্ছে কিন্তু বিশ্বের 3য় সর্বোচ্চ কিন্তু পর্বতশৃঙ্গ। ঠিক আছে, এটি হিমালয় পর্বতের যে ভারত এবং নেপাল সীমান্ত রয়েছে সেখানে কিন্তু এটি রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে রূপার রাসায়নিক প্রতীক কী? রূপোর রাসায়নিক প্রতীক কী? এর আগে তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবল সম্ভবত এসেছিল এরকম একটি প্রশ্ন যে সোনার যে রাসায়নিক প্রতীক সেটি কী কিন্তু সেখানে জানতে চাওয়া হয়েছে। তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই যে রূপোর রাসায়নিক প্রতীক কী এটি কিন্তু তোমাদের কাছ থেকে এখানে জানতে চাওয়া হয়েছে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান ডি, এজি হচ্ছে কিন্তু এই রূপার রাসায়নিক প্রতীক। পরবর্তী প্রশ্ন দেখো যে পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তিনি কিন্তু তবলার সাথে কিন্তু যুক্ত ছিলেন। অর্থাৎ অপশান সি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? তোমরা রাখবে গুপ্ত যুগে কিন্তু স্বর্ণমুদ্রা দিনার নামে কিন্তু পরিচিত ছিল। অর্থাৎ অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। তোমরা যখনই এই লাইকের টার্গেটটি
কে কমপ্লিট করে দেবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এর পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তাই অতি অবশ্যই কিন্তু আমাদের লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতীয় নাগরিকত্ব আইন কবে প্রণীত হয়? ভারতীয় নাগরিকত্ব আইন কবে প্রণীত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1955 সালে কিন্তু ভারতের নাগরিকত্ব আইন কিন্তু প্রচলন করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আইহল প্রশস্তি কে রচনা করেন? আইহল প্রশস্তি এটি কে রচনা করেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আইহল প্রশস্তি এটি রচনা করেন কিন্তু রবিকীর্তি। আইহল প্রশস্তি চালুক্য যে রাজা রয়েছে দ্বিতীয় পুলকেশী, তার সময়কালের কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ লিপি এবং এটি রচনা করেন কিন্তু রবিকীর্তি। পরবর্তী প্রশ্ন দেখো যে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী কী বা কোন নামে পরিচিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু দিহাং নামে কিন্তু পরিচিত। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে আবার যে তিব্বতের ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাংপো। কিন্তু আমাদের যে প্রশ্ন বলা হয়েছে যে অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত, সেখানে কিন্তু দিহাং হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের 15 নম্বর প্রশ্ন দেখো, বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বোর টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে এই যে বোর টাইগার রিজার্ভ এটি হচ্ছে কিন্তু সবচেয়ে ছোট টাইগার রিজার্ভ। ঠিক আছে, এবং এই বোর টাইগার রিজার্ভ এটি মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? কী হবে সঠিক উত্তর? নিচে দেখো 4টি অপশান দেওয়া রয়েছে, তোমরা রাখবে অপশান সি 51 এ অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল সেখানে কিন্তু প্রথমে 10টি মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়। এরপরে যে 86তম সংবিধান সংশোধন হয়েছে সেখানে কিন্তু একটি কর্তব্য যুক্ত করা হয় এবং বর্তমানে কিন্তু মোট যে মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 11টি। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, চন্দ্রযান-4 মিশনের প্রধান উদ্দেশ্য কী? চন্দ্রযান-4 মিশনের প্রধান উদ্দেশ্য কী? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই চন্দ্রযান-4 যেটি সম্ভবত 2027 বা 2028-এর প্রথমের দিকে এটিকে চাঁদে পাঠানো হবে। এই চন্দ্রযান-4-এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু চাঁদের মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করা এবং সেগুলোকে কিন্তু সুরক্ষিতভাবে পৃথিবীতে নিয়ে আসা। ঠিক আছে, অপশান বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন? শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে শেরশাহের প্রধান সেনাপতি ছিলেন কিন্তু ব্রহ্মজিৎ গৌড়, অর্থাৎ অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবং তার সাথে তোমরা মনে রাখবে এই শেরশাহ সুরি হচ্ছে কিন্তু সুর সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে এই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর সদর দপ্তর হচ্ছে কিন্তু দুবাইয়ে, অর্থাৎ অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে মাহাওয়াত বলতে কি বোঝায়? ভারতে মহাওয়াত বলতে কি বোঝায়? তোমরা রাখবে ভারতে মহাওয়াত বলতে বোঝায় কিন্তু শীতকালের ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তোমরা রাখবে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কিন্তু পুলিন বিহারী দাস, অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে যে লর্ড মাউন্টব্যাটেন, তিনি ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো সেখানেও সঠিক উত্তর হয়ে যেত সি রাজা গোপালাচারী। ঠিক আছে, তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী খাল কোন নদী থেকে জল পায়? ইন্দিরা গান্ধী খাল এটি কোন নদী থেকে জল পায়? তো তোমরা মনে রাখবে এটি কিন্তু শতুদ্রু এবং বিপাশা নদী থেকে কিন্তু এই ইন্দিরা গান্ধী খাল জল কিন্তু পায়।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সমবায় আইন প্রথম কবে চালু হয়? ভারতের সমবায় আইন এটি প্রথম কবে চালু হয়? তোমরা রাখবে 1904 সালে কিন্তু ভারতে সমবায় আইন প্রথম কিন্তু চালু হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। এখানে তোমাদের কিন্তু রাসায়নিক সংকেত দিয়েও দিতে পারে। তো এই যে অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু CH3COOH। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস এটি কবে পালিত হয়? তোমরা রাখবে আন্তর্জাতিক যুব দিবস কিন্তু পালিত হয় 12ই আগস্ট, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। খালসা প্রতিষ্ঠা করেন কে? খালসা প্রতিষ্ঠা করেন কে? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে গুরু গোবিন্দ সিং, তিনি কিন্তু 1699 সালে বৈশাখী উৎসবের দিনে কিন্তু এই খালসা প্রতিষ্ঠা করেন। এর স্থান ছিল কিন্তু আনন্দপুর সাহিব। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে? নিম্নের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে? তো দেখো নিচে যে 4টি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু কর্ণাটকে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ঠিক আছে। এবং এই কর্ণাটক ছাড়া আরও কিন্তু 5টি রাজ্যে এইরকম দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে, অর্থাৎ টোটাল ভারতে কিন্তু টোটাল 6টি রাজ্যে কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট আইন রয়েছে। সেই রাজ্যগুলি কি কি? তোমরা রাখবে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। ঠিক আছে, এই কটি কিন্তু তোমরা মনে রাখবে। এবং বাকি যেগুলো রয়েছে তারা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন দেখো যে মহাকর্ষ তত্ত্বের প্রবক্তা কে? মহাকর্ষ তত্ত্বের প্রবক্তা কে? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে এই মহাকর্ষ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কিন্তু নিউটন, অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের কোথায় হীরের খনি রয়েছে? ভারতের কোথায় হীরের খনি রয়েছে? তোমরা রাখবে ভারতের মধ্যপ্রদেশে পান্না যে জেলা রয়েছে সেখানে কিন্তু হীরের খনি রয়েছে। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ প্রথম কবে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ কবে প্রথম প্রকাশিত হয়? তোমরা রাখবে 1912 সালে কিন্তু এর ইংরেজি অনুবাদ কিন্তু প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্লোরোফিলে কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু উপস্থিত থাকে। অপশান ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ সময়ের থেকে কত এগিয়ে থাকে? অর্থাৎ আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিনস টাইম কত, এদের সময়ের পার্থক্য কত সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে এদের সময়ের পার্থক্য বা আইএসটি গ্রিনিচ মিন টাইমসের থেকে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে থাকে। অপশান সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় রচিত? তোমরা রাখবে এটি কিন্তু পালি ভাষায় রচিত। এই যে ত্রিপিটক যে রয়েছে অর্থাৎ এখানে 3টি পিটক কিন্তু রয়েছে, সেটি কি কি? তো প্রথম হচ্ছে বিনয় পিটক, দ্বিতীয় হচ্ছে সুপ্ত পিটক এবং তৃতীয় হচ্ছে অভিধম্ম পিটক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 34টি প্রশ্ন। এই 34টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।